গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লাইমলাইট কেড়ে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করা হয়েছিল। তিনি ছিলেন আলোচনার মধ্যমণি। বাংলাদেশ সরকার জুলাই নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছে, কিন্তু সেসব বাংলাদেশের নিয়ন্ত্রিত মিডিয়া ছাড়া আর কোথাও কোনো আলোচনায় আসেনি। অস্থায়ী রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিনের উপস্থিতিতে জুলাইয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলার কারণে বিদেশি দূতেরা দ্রুত সভাস্থল ত্যাগ করেছেন বলে সংবাদে প্রকাশিত হয়েছে, যেটা জাতির জন্য লজ্জাজনক একটি ঘটনা। বাংলাদেশের সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্য, বন্যা, গ্যাস সংকটে আছে, তখন বিএনপি, জামাত জুলাইয়ের ইমাম কে ছিল সেটা নিয়ে মারামারি করছে, আর বামাতিরা জুলাইয়ে তাদের অংশ নিয়ে কামড়াকামড়ি করছে। অপরদিকে ক্ষমতা থেকে উৎখাত হয়ে বিদেশে যাবার পরে শেখ হাসিনার প্রথম সংবাদ সম্মেলন দুনিয়ার বড় বড় সব নিউজ মিডিয়াতে কাভার পেয়েছে। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব বা এফসিসি থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ হাসিনার অনুষ্ঠান আয়োজন নিয়ে ভারত সরকার চাইলে বাধা দিতে পারত। বাংলাদেশ এ ব্যাপারে অনুরোধ জানিয়েছিল, কিন্তু তারা সেটা করেনি। আন্তর্জাতিক মহলেরও এই অনুষ্ঠানে সায় ছিল। আর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় তারা। বিএনপি সরকার ক্ষমতা নেবার আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে একরকম কথা বলেছিল। ক্ষমতা নেবার পরে তারা আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, অথচ আওয়ামী লীগের ভোট না পেলে, ভারতের সমর্থন না পেলে বিএনপি এবারে নির্বাচিত হতে পারত না। বাংলাদেশে ট্রাম্পের দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বিশেষ সফরের পরেই শেখ হাসিনার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোর বাংলাদেশ সফরের সময় আওয়ামী লীগের নেতাদের সাথে সভা করেছেন বলে জানা যায়। এছাড়া তিনি ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে মিটিং করেন, যেটা নজিরবিহীন। রোহিঙ্গা ক্যাম্পে যাবার আগে বাংলাদেশের ব্যাপারে ভারতের প্রতিনিধির সাথে দীর্ঘ সভা করেন সার্জিও গোর। ত্রিবেদীর নিয়োগের সময়ও সার্জিও গোর তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে জানিয়েছিলেন। দেখা গেল তিনি তার কথা রেখেছেন। গোরের সাথে সভার পরপরই ত্রিবেদী বাংলাদেশ থেকে উড়ে গিয়ে দিল্লিতে শশী থারুরের সংসদীয় কমিটিতে রিপোর্ট পেশ করেছেন। তো প্রথম সফরে এসে সার্জিও গোর বাংলাদেশকে শাসিয়েছেন বলে অনেকেই অনুমান করছেন। তারেক রহমানকে সাদা কাগজে একটা লিস্টটি ধরিয়ে দিয়েছেন এবং চীনের ব্যাপারে রেড কার্ড দেখিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করেন। তার জন্য আয়োজিত ডিনার বাতিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যাপারে তার অনমনীয় ভাব ফুটে ওঠে। গোরের সফরের একটা উল্লেখযোগ্য দিক হলো তিনি জামাত বা এনসিপির সাথে সাক্ষাৎ করেননি। এর আগে পল কাপুরও এনসিপির সাথে নির্ধারিত মিটিং বাতিল করেছেন। তো গোরের সফরের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো তিনি বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক সূচক এক ধাপ কমিয়ে আনেন। তবে ইন্টারেস্টিংলি, গোর বাংলাদেশ ছাড়ার পরদিনই বাংলাদেশের পুলিশ সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করে। তো স্পষ্টতই বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে মার্কিন এবং ভারত প্রশাসনের মধ্যে অস্বস্তি কাজ করছে। আমেরিকা এখন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার ব্যাপারে আগ্রহী বলে অনেক বিশ্লেষক মনে করছেন। বিশেষ করে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের সকল স্তরে দখলদারি চালিয়ে যাচ্ছে, যেটা আঞ্চলিক স্থিতিশীলতা জন্য হুমকি। অপরদিকে চীনের ক্রমাগত প্রভাব বিস্তারের বিষয়টাও মেনে নেওয়া যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির পরে সরকার একরকম সারেন্ডার করেই ক্ষমতায় এসছে। এরপর থেকে ভিন্ন কোনের দেশের সাথে, বিশেষ করে চীনের সাথে সংশ্লিষ্টতা বাড়ানোর ব্যাপারে স্পষ্টতই সমস্যা আছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদেরা, বিশেষ করে ক্ষমতাসীন বিএনপি, এ ব্যাপারে কখনো ঝেড়ে কাশেনি। চুক্তির ব্যাপারে জাতীয়ভাবে কোনো আলোচনা হয়নি। এখন এই বাণিজ্য চুক্তির কারণে নানা সমস্যা হচ্ছে, কিন্তু কেউ স্পষ্ট জানে না চুক্তির শর্তগুলো কি কি। কেন নির্বাচনের মাত্র ৩ দিন আগে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হয়? ইউনূস সরকার স্বাক্ষর করলেও বর্তমান নির্বাচিত সরকার কেন সেটা বিনা আলোচনায় মেনে নিল? এছাড়া চুক্তি মেনে নিলেও কেন চুক্তির বরখেলাপ করে চীনের সাথে সম্পর্ক বাড়াতে গেল? তো বাংলাদেশের মানুষকে ২০২৪ সালের রঙিন বিপ্লবের পেছনের ইতিহাস, কিভাবে সরকার পরিবর্তন হলো, সরকার পরিবর্তনের পরে ইউনূসের
এবং বিভিন্ন এনজিওর ক্ষমতায় আরোহণ, তারপরে নির্বাচনের ঠিক আগে ভারত বিরোধিতার ধোঁয়া তুলে তড়িঘড়ি করে এমন চুক্তি করে গেল, এসব বিষয়গুলো কিন্তু পরস্পর সম্পর্কিত। একটাকে বাদ দিয়ে আরেকটিকে কল্পনা করা যায় না। তো এই জিনিসগুলি মানুষকে কখনোই জানানো হয়নি, এবং বর্তমান সরকারের দায়িত্ব বাংলাদেশের মানুষকে বিষয়গুলি জানানো এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু সরকার দেখা গেল এসব ব্যাপারে রাখ ডাক করেই সামনে এগোতে চাইছে। বাংলাদেশে শেখ হাসিনার সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও সবার কাছে সেটা পৌঁছে গেছে। আজকের যুগে নিষেধাজ্ঞা দিয়ে কোনো সংবাদ আটকে রাখা যায় না, আর শেখ হাসিনার ব্যাপারে সেটা আরো অসম্ভব। বিদেশি মিডিয়ার তার ব্যাপারে অনেক আগ্রহ, বিশেষ করে ডিসেম্বরে তার দেশে ফিরে আসার ঘোষণায় অনেকেরই তার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়েছে। এদিকে বাংলাদেশ সরকার এবং বিএনপির মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের প্রতি নজিরবিহীন প্রতিক্রিয়া জানানো হয়েছে। কূটনৈতিক শিষ্টাচার বর্জিত এমন চিঠি বাংলাদেশ থেকে আর কখনো লেখা হয়নি। তারপরে সোশ্যাল মিডিয়াতে কেন এমন প্রতিবাদ প্রকাশ করা হলো সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। তো সরকার শেখ হাসিনার ব্যাপারে কঠোর মনোভাব দেখাচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট। তবে উপরে উপরে ভারতের সাথে কঠোর বার্তা পাঠাচ্ছে সরকার, আবার মান খারাপ বলে ভারতের 11,500 টন চাল ফেরত পাঠাচ্ছে। কিন্তু তলে তলে হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে চলছে নানা দেন দরবার। এদিকে ভারতের কাছ থেকে বাংলাদেশ আরো বেশি ডিজেল চেয়ে অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সারা দেশে গ্যাসের অভাবে চুলা বন্ধ, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে হলে ভারতের কাছ থেকে জরুরি ভিত্তিতে ডিজেল আনার বিকল্প নেই। মজার ব্যাপার হলো, শেখ হাসিনার করে যাওয়া পাইপলাইনেই ভারত থেকে ডিজেল এনে বিএনপি হয়তো এই যাত্রা সামাল দিতে পারবে। তো ভারত সরকার তারেক রহমান ক্ষমতা নেবার পরে তাকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারেক রহমান ভারতে না গিয়ে চীন সফর করেন, এবং সেখান থেকেই বর্তমান সকল জটিলতার সূত্রপাত। এতে করে ভারত এবং যুক্তরাষ্ট্র তারেক রহমানের উপরে নাখোশ হয়। ভারত বিরোধিতার উসিলা ধরে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, এটা স্পষ্ট হওয়ায় ভারত এবং আমেরিকা তারেক রহমানের সরকারকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। ইউনূস সরকার দলিল দিয়েছে কিন্তু দখলি সত্য দিতে পারেনি। এদিকে বিএনপি ক্ষমতায় যাবার আগে একরকম কথা বলে ক্ষমতায় এসছে, কিন্তু ক্ষমতা নেবার পরে সেসব বেমালুম চেপে গিয়ে বিভিন্ন পক্ষের সাথে মোনাফেকি করেছে, সেটা জামাত, এনসিপি, আওয়ামী লীগ, ভারত এবং বিদেশি শক্তি সবার সাথেই। ফলে বর্তমানে সরকার আছে নানামুখী চাপে। ভূ রাজনৈতিক গোলক ধাঁধায় যে দিক থেকে চাপ আসছে তাদের সাথে খাতির করার চেষ্টা করা হচ্ছে, তাদের শর্ত মেনে নিতে হচ্ছে। এতে করে একবার চীনের প্রযুক্তি সংগঠন ওয়াইকোতে যোগ দিয়ে আবার এখন আমেরিকার প্যাক্স সিলিকাতে যোগ দিচ্ছে। ইরানের কাছ থেকে ঝাড়ি খেয়ে ইরান বাংলাদেশের জাহাজ আটকে রাখার কারণে খামেনির মৃত্যুতে শোক প্রকাশ না করলেও সদল বলে তার জানাজায় অংশ নিতে গেছে। এরপরে ট্রাম্প প্রশাসন আপত্তি তুললে সৌদি আরবের সাথে সামরিক জোটে যোগ দিচ্ছে। লোহিত সাগর ও বাবেল মানদেব প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে 14 দেশের একটি সামুদ্রিক প্রতিরক্ষা বা মেরিটাইম জোটে বাংলাদেশ যোগ দিয়েছে। আঞ্চলিক বাণিজ্যিক রুট সচল রাখা এবং কৌশলগত সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ এই বহুজাতিক জোটে অংশ নিচ্ছে বলে জানানো হয়েছে। তো লোহিত সাগর, বাবেল মানদেবের সাথে বাংলাদেশের কি কাজ সেটা কারো বোধগম্য না হলেও বাংলাদেশ সৌদি আরবের সাথে আছে। এভাবে কাণ্ডারিবিহীন তরীর মতো যখন স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে গিয়ে তরী ভিড়ছে। এভাবে কোনো দেশের বিদেশ নীতি চলতে পারে না। ভারত অনেক বড় দেশ, তারা চাইলে এরকম ফ্যান্সের উপর বসে থাকার বা কোনো পক্ষ নেবার নীতি নিতে পারে, কিন্তু বাংলাদেশ চাইলেই সেটা পারবে না। একই সাথে চীন, ভারত এবং আমেরিকাকে সামলানো যে সহজ নয় সেটা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে প্রমাণ করে গেছেন। শেখ হাসিনা যেটা পারেননি সেটা কি তারেক রহমান পারবে? তাও শেখ হাসিনার সময় আমেরিকার সাথে কোনো চুক্তি ছিল না। এখন মার্কিন প্রশাসনের সাথে চুক্তি সই করে কাউয়া চালাকি করলে সব দিক থেকে শুধু মায়ের খেতে হবে।
সার্জিও গোরের সফরে আমরা সেরকম আলামতি দেখেছি। তো ভারত সরকার এখন জোর করে হলেও বিএনপি সরকার বিশেষ করে তারেক রহমানকে ভারত সফর করাবেন। সেজন্য সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে যে আমন্ত্রণ পত্রে তারেক রহমানকে একবারও প্রধানমন্ত্রী সম্বোধন করা হয়নি। তাকে বিমস্টেকের প্রধান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। তো বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, কিন্তু ব্রিক্সে যোগ দেবার আগ্রহ প্রকাশ করেছে। চীন এবং রাশিয়া তাকে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছে। হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশ নিজের থেকেই যোগ দিবে না। সেজন্য বর্তমানে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে গেলে সেখানে ঘুরে বেড়ানো ছাড়া তার কোনো কাজ থাকবে না। আবার না গিয়েও উপায় নেই, নানা দিকের চাপ সামলাতে তাকে এই সফর করতে হবে। তো কূটনীতিতে কেউ নিজের থেকে অপমান স্বীকার করে না, কারণ অপরপক্ষ যদি সেটা স্বীকার না করে এবং ক্ষমা না চায় তাহলে অপমান প্রমাণিত হয়ে যায়। অপমান মেনে নিয়েও যেহেতু ব্রিক্স সম্মেলন উপলক্ষে ভারত সফরে যেতে হবে, বাংলাদেশ সরকার তাই চাইছে অন্তত সাইড লাইনে প্রধানমন্ত্রী মোদির সাথে একটা বৈঠক হোক। তাতে একুল ওকুল কিছুটা হলেও রক্ষা হবে। কিন্তু বাংলাদেশ ভূ রাজনীতির যে গোলক ধাঁধার মধ্যে ঢুকে পড়েছে, সেটা থেকে সহজে নিস্তার নেই। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।